বেশ কিছুদিন আগের কথা, আমার এক বন্ধু তার দুই কলিগের গল্প আমাকে বলছেন। তার একজন কলিগ অনেক দিন ধরে তার কাছে কিছু গোল্ড ছিল এবং স্বর্ণের দাম খুব বেড়ে যাচ্ছে, এরকম সময় উনি সেল করে দিয়েছেন এবং বিশাল একটা টাকা আয় করেছেন। সেটা দেখে আরেকজন কলিগ সে আবার খুব তাড়াতাড়ি করে কিছু গোল্ড কিনে সেটা খুব তাড়াতাড়ি সেল করে লাভ করতে চাইলেন এবং তিনি অনেকগুলো গোল্ড কিনলেন এবং কয়েকদিনের মধ্যে গোল্ডের দাম এমন পড়ে গেল যে তিনি একটা বিশাল লস খেয়ে ফেললেন। বন্ধুদের আড্ডায় এই যে আলাপটা হলো, আমার সেই বন্ধু একই সাথে সেই গল্পটা বলে হাসছিল এবং সে বলছিল যে আমি এইসব গোল্ড কেনাকাটার মধ্যে নাই। সাম্প্রতিক সময়ে আপনি যদি খবরের কাগজ বা টেলিভিশনের স্ক্রিনে চোখ রেখে থাকেন তবে একটি বিষয় আপনার নিশ্চয়ই নজরে এসেছে বা আপনি আসলে জানেন, আমরা সবাই জানি যে স্বর্ণের বাজার এখন এক পাগলা ঘোড়ার মতো ছুটছে। সকালে যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দুপুরে তার থেকে হাজার হাজার টাকা বেশি, আবার সন্ধ্যায় আবার ধপ করে অনেকগুলো দাম নেমে যাচ্ছে। এবং এটা যে শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে তাই কিন্তু না, পুরো বিশ্ববাজারেই এই সিচুয়েশনটা চলছে। এবং এই যে বিশ্ববাজারের স্বর্ণের এই তীব্র ওঠানামা, সেটা কিন্তু সাধারণ ক্রেতাদের মধ্যে যে চিন্তাটা ফেলে দিয়েছে, ব্যাপারটা শুধু এতটা সহজ সরল না, এর মধ্যে রয়েছে আরও জটিল কিছু। পর্দার আড়ালে অত্যন্ত অদ্ভুত একটি ঘটনা ঘটছে, তা কি আপনি জানেন? সাধারণত মানুষ যখন স্বর্ণের দাম বাড়ে তখন কিন্তু স্বর্ণটা কিনতে একটু এক ধরনের ভয় পায় যে এত বেশি টাকা দিয়ে কিভাবে কিনবো। এমনই সময় পৃথিবীর যত বড় বড় দেশ রয়েছে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো মানে সেন্ট্রাল ব্যাংকগুলো ইতিহাসের সব রেকর্ড ভেঙে টনের পর টন স্বর্ণ কিনে নিজেদের ভল্টে মজুত করছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্সে $5,000 ছাড়িয়ে গেছে। এটার হিসাব কিতাবটা কিরকম, এটা হচ্ছে একদম গোল্ড নিয়ে যারা খুবই ডিটেইল বোঝেন তারা আরো ভালো মতো বুঝতে পারবেন। কিন্তু আসলে এই গোল্ড নিয়ে কেন এত উন্মাদনা? সবাই কি আসলে গহনা বানাতে যাচ্ছেন, নাকি সবাই আসলে অনেক টাকা পয়সা লাভ করতে যাচ্ছেন? ব্যাপারটা এত সহজ সরল না। এই যে স্বর্ণের দিকে ঝুঁকে যাওয়া, এর পিছনে রয়েছে অনেক বড় কারণ। এশিয়া পোস্ট এক্সপ্লেনারে আজ এই নিয়ে বিস্তারিত বলবো, সাথে আছি আমি সামি আলমেদ। প্রথমত আমাদের বুঝে নেওয়াটা দরকার যে স্বর্ণের দাম এই যে বাড়ছে বা কমছে এটা আসলে কিভাবে হয়। এটার জন্য আমাদের অর্থনীতির একটি সহজ সমীকরণ বুঝতে হবে, যদিও অর্থনীতি মোটেও সহজ জিনিস না। যাই হোক, সাধারণ পণ্যের মতো স্বর্ণের দামও কিন্তু চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে, মানে কতটুকু দরকার এবং কতটুকু দিতে পারছি। তবে এর সাথে রয়েছে মার্কিন ডলার এবং বৈশ্বিক যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, সেটার একটা গভীর সম্পর্ক। আন্তর্জাতিক বাজারে যখন মার্কিন ডলার শক্তিশালী হয় তখন সাধারণত স্বর্ণের দামটা কিছুটা কমে যায়। কিন্তু যখনই বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের একটা অনিশ্চয়তা দেখা দেয়, মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং কাগজের মুদ্রা সেটার মানটা কমতে থাকে, তখনই বিনিয়োগকারীরা তাদের সম্পদটা বাঁচাতে চান এবং তারা কি করে, তারা তখন স্বর্ণের দিকে ছোটেন। এই কারণে স্বর্ণকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ এক আশ্রয়। সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামের এই অস্বাভাবিক ওঠানামার আরেকটি কারণ হলো হঠাৎ দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে একঝাঁক ব্যক্তিগত বা খুচরা বিনিয়োগকারীর আগমন ঘটেছে। এই আলাপের শুরুতেই আমার যেই বন্ধু তার যে দুই কলিগ তাদের যে কথা বললাম, তারা হচ্ছেন এরকম খুচরো ইনভেস্টর। এনারা কিন্তু দ্রুত মুনাফা লাভের আশায় হুজুগে স্বর্ণ কিনছেন, বিক্রি করছেন, আবার কিনছেন, বিক্রি করছেন, যার কারণে বাজারেও এক ধরনের অস্থিরতা যেটা চলছে সেটা আরো তীব্র রূপ নিয়েছে। স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে একেবারেই কি কোনো কিছু ছিল না? না, একটা বিশেষ ঘটনা আছে, সেখান থেকেই কিন্তু শুরু, এবং সেটা হচ্ছে 2022 সালের একটা টার্নিং পয়েন্ট বা ইউক্রেন যুদ্ধ। এই যে এইবারে স্বর্ণের বাজারের দাম, ওই সময় থেকে আসলে এই বৃদ্ধিটা শুরু হয়েছে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, এই যুদ্ধের পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এমন এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যেটা আসলে পুরো বিশ্ব ব্যবস্থাকে এক ধরনের উল্টোপাল্টা অবস্থা করে দেয়। তারা রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের যেই বৈদেশিক রিজার্ভ সেটাকে একদম ফ্রিজ করে দেয়, যার অধিকাংশই ছিল হচ্ছে ডলার এবং ইউরো। এই বিলিয়নের কোনো হিসাব কিতাব কিন্তু আসলে এরকম ভাবে দেওয়া যায় না। তো বুঝতেই পারছেন, একটি দেশের এত বিশাল পরিমাণের অর্থনৈতিক সম্পত্তি সেটা যখন আসলে এভাবে আটকে যায় এবং দেশটা যখন আসলে হয় রাশিয়ার মতো একটা বড় দেশ, তখন কিন্তু বিশ্বের যে অর্থনীতি সেখানে একটা বিশেষ ঘটনা ঘটে যায়। তো দেশগুলো তারা তখন যেটা করে, তারা তাদের যে নিজস্ব মুদ্রা আছে সেটিকে এক ধরনের রাজনৈতিক এলিমেন্ট বা চোক পয়েন্ট হিসেবে ব্যবহার করা শুরু করে। এই ঘটনা দেখে বিশ্বের অন্যান্য যে উদীয়মান অর্থনীতির দেশগুলো রয়েছে, বিশেষ করে যারা ভূ রাজনৈতিকভাবে পশ্চিমের সাথে সম্পূর্ণ একমত নয় বা সেভাবে একসাথে কাজ করতে পারে না, অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের এক ধরনের জটিলতা সৃষ্টি হয়, তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে আজকে কিন্তু রাশিয়ার ডলার, রাশিয়ার ইউরো এগুলো ফ্রিজ হয়ে গেছে, তাহলে কালকে তো আমাদের ডলার, আমাদের ইউরো এগুলো ফ্রিজ হয়ে যেতে পারে। তাহলে উপায় কি? স্বর্ণ। আর ঠিক এই কারণে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের সম্পদ রক্ষা করতে ফিজিক্যাল বা বাস্তবিক স্বর্ণ কেনা এবং নিজেদের দেশে তার ডেলিভারি নেওয়া শুরু করে।
কারণ স্বর্ণ কোনো কাগজের নোট বা ব্যাংক ডিপোজিট নয় যে অন্য কোনো দেশ স্যাংশন দিয়ে সেটিকে ডিজিটালি লক করে দিতে পারবে। পোল্যান্ডের কেন্দ্রীয় গভর্নর অ্যাডাম গ্ল্যাপিনস্কি খুব সুন্দরভাবে বলেছেন, স্বর্ণ বিশ্বজুড়েই লিকুইড, সবার কাছে স্বীকৃত, এবং এটি কিন্তু অন্য কারোর কাছে কোনো ধরনের দায়বদ্ধতা বা লায়াবিলিটি নেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডেটা অনুযায়ী গত 3 বছর ধরে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি বছরে 1000 মেট্রিক টনেরও বেশি স্বর্ণ তাদের রিজার্ভে যোগ করছে, যা 2021 সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই তালিকায় সবচেয়ে বড় ক্রেতা হলো চায়না, পোল্যান্ড, তুরস্ক এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত। উদাহরণ দিয়ে বলা যায়, পোল্যান্ড তাদের স্বর্ণের মজুদ 2022 সালে 228 মেট্রিক টন থেকে বাড়িয়ে বর্তমানে 580 মেট্রিক টনে নিয়ে গেছে এবং তাদের লক্ষ্য 700 মেট্রিক টনে উন্নীত করা। এমনকি চেক প্রজাতন্ত্র, যারা 90 দশকের স্বর্ণকে পুরোনো আমলের সম্পদ ভেবে বিক্রি করে দিয়েছিল, তারাও এখন তাদের রিজার্ভ 10 মেট্রিক টন থেকে বাড়িয়ে 2028 সালের মধ্যে 100 মেট্রিক টনে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সেখানে আরও ভয়াবহ একটা চরিত্র হয়ে ওঠা এবং এই যে আরও অনেক কিছু ঘটছে বিশ্বজুড়ে, সেই সময়ে এই প্রবণতাটা আসলে আরও ত্বরান্বিত হয়েছে। যেখানে উজবেকিস্তান, গুয়াতেমালার মতো দেশগুলো প্রতিযোগিতায় নেমেছে, তাদেরও স্বর্ণ চাই, সবারই আসলে এখন স্বর্ণ চাই। 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের সাথে স্বর্ণের সরাসরি রূপান্তরযোগ্যতার সংযোগ বা গোল্ড স্ট্যান্ডার্ড ছিন্ন করেছিলেন। তারপর থেকে ইউএস ট্রেজারি বন্ড হয়ে উঠেছিল বিশ্বের প্রধান রিজার্ভ সম্পদ। কিন্তু আমেরিকার ক্রমবর্ধমান ঋণ, যা 2024 সালের শেষে তাদের জিডিপির 124% পৌঁছেছে, সেটি বিশ্বের বিভিন্ন দেশগুলোকে ভাবিয়ে তুলেছে। তারা এখন আর ডলারের উপরে এতটা নির্ভর করতে পারছে না, কাজে এই নির্ভরতার জন্য তারা এখন বেছে নিচ্ছে স্বর্ণ। তবে স্বর্ণ যে শুধুমাত্র জমানোর জিনিস তা কিন্তু নয়। সংকটের সময় এটিকে কিভাবে ঢাল হিসেবে কাজ করানো যায় তার একটি বড় প্রমাণ দেখিয়েছে তুরস্ক। গত ফেব্রুয়ারি মাসে যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানে আঘাত হানে, তখন তুরস্কের মুদ্রা লিরার মান ধরে রাখতে এবং মুদ্রাস্ফীতি সামলাতে তারা তাদের বিশাল রিজার্ভ থেকে 120 মেট্রিক টনেরও বেশি স্বর্ণ বাজারে ছেড়ে দেয় বা এক ধরনের লোন দিয়ে দেয়। অর্থাৎ স্বর্ণ দেশগুলোর জন্য এক ধরনের একটা সুরক্ষা কবচ বা অর্থনৈতিকভাবে একটা ঢালের মতো করেও কাজ করে। এক জরিপে দেখা গেছে বিশ্বের 76% কেন্দ্রীয় ব্যাংক আগামী 5 বছরে তাদের স্বর্ণের মজুদ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এর মানে হলো মার্কিন ডলার হয়তো লেনদেনের মাধ্যম হিসেবে থেকে যাবে, কিন্তু সম্পদের আসল মূল্য বা স্টোর অফ ভ্যালু হিসেবে গোল্ড আবারও বিশ্ব অর্থনীতির একদম কেন্দ্রতে ফিরে আসছে। বিশ্ববাজারের এই অস্থিরতা আসলে আমাদের মনে করিয়ে দেয়, কাগজের মুদ্রার ওপরে এত বেশি ভরসা রাখা যাবে না। ভরসা করতে পারেন, কিন্তু স্বর্ণের উপরে আসলে কোনো কিছু হবে না, কারণ স্বর্ণ সেই 1000 বছর ধরে ছিল এবং এখনো রয়েছে এবং ভবিষ্যতে এর দাম আসলে আরও বাড়বে। তবে সবশেষে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য একটাই কথা, হুজুগে পড়ে বা একান্ত প্রয়োজন ছাড়া দ্রুত লাভের আশায় খুচরোভাবে স্বর্ণ কেনাবেচা করতে যাবেন না। বুঝে শুনে কেনাবেচা করবেন। কয়েকদিন ধরে দাম বাড়ছে দেখেই চট করে কিনলেন দ্রুত লাভের জন্য, আবার দেখলেন চট করে দামটা নেমে গেল, তখন কিন্তু আপনারই অনেক লোকসান। স্বর্ণে যদি বিনিয়োগ করতে চান, দীর্ঘ সময় নিয়ে দীর্ঘ সময় মাথায় রেখে বিনিয়োগ করুন এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নিন।